ক্যালগারি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, আমি এখানে আসার পরে সবচেয়ে বেশি যেই নক পাচ্ছি সেটি হচ্ছে যে আমি কোন এজেন্সির মাধ্যমে ভিসা করলাম, পাশাপাশি কানাডার বিভিন্ন ক্যাটাগরির ভিসা সম্পর্কিত নানা রকম প্রশ্ন, এগুলো নিয়েই আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, সেটি হচ্ছে যেহেতু আমরা ড্রাইভিংয়ে আছি, এখানে কখনো রোদ কখনো ছায়া এরকম একটি আলো আঁধারির খেলা চলছে, ফলে ভিডিওর মাঝখানে হয়তো লাইটিংয়ের একটু প্রবলেম হতে পারে, বিষয়টি কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিচয় করিয়ে দিই, আমার পাশে বসে রয়েছে আমার কাজিন, ওর নাম ফারহান, তবে ফ্যামিলিতে আমরা ওকে সীমান্ত বলেই ডাকি, কনভারসেশনে ওকে আমি সীমান্ত বলেই ডাকবো। ও এখানে দীর্ঘ 6 বছর ধরে রয়েছে। ও এখানকার একজন স্থায়ী নাগরিক, প্রফেশনালি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আর আমাদের পেছনে বসে রয়েছে মুশফিক, ও এখানে স্কলারশিপে এসেছে, রিসার্চ বেসড মাস্টার্স করছে ও। তো আজকে মূলত আলোচনা করব ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ এবং বিজনেস ভিসা, এগুলো নিয়েই। আর যারা জানতে চাচ্ছিলেন যে আমি কোন এজেন্সির মাধ্যমে এসেছি, আপনারা যারা আমাকে জানেন তারা জানেন যে বাংলাদেশে আমি আমার যে মেইন প্রফেশন সেই লিগ্যাল প্র্যাকটিসের পাশাপাশি আমি কিন্তু ইমিগ্রেশনের প্র্যাকটিসটিও করে থাকি, এবং বাংলাদেশে আমি কিছু এজেন্সি লিগ্যাল অ্যাডভাইজারও। তো আমি সেই হিসেবে আসলে আমার প্রসেস তো আমি নিজেই করেছি, আমি কোনো এজেন্সির মাধ্যমে করিনি। আলহামদুলিল্লাহ নিজে প্রসেস করেই নিজে এসেছি, এই আর কি। তো চলুন মূল আলোচনায় আমরা প্রবেশ করি। সীমান্ত, যারা ট্যুরিস্ট ভিসায় আসার চিন্তা ভাবনা করছে, এদের সবচেয়ে প্রথম যে প্রশ্নটি থাকে যে ক্যানাডায় গিয়ে আমরা জব করতে পারবো কিনা। তো ক্যানাডায় তো আমরা জানি যে 2 প্রকারের জব হয়, একটা ক্যাশ জব আর একটা এলএমআইএ জব। তো তুমি একটু যারা নিউ কামার অথবা আসার চিন্তা ভাবনা করছে অ্যাজ এ ট্যুরিস্ট বা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবে, এসে তারপরে সে কি করবে এটা তার চিন্তা ভাবনা, বাট জবের চিন্তাটা সবারই থাকে। তুমি একটু এখানের ক্যাশ জব এবং এলএমআইএ জব সম্পর্কে একটু বলো। এখানে ক্যাশ জবটা কি আগে এটা বলো। যারা ট্যুরিস্ট ভিসা এখানে আসে এবং এখানে এসে পার্মানেন্টলি থাকার চিন্তা করে বা এসে মনে করে যে না আমি জব করব, তো ইউজুয়ালি যেটা ব্যাপারটা হচ্ছে যারা ভিজিট ভিসায় আসে তাদের এখানে কানাডার কোনো ওয়ার্ক পারমিট থাকে না। আচ্ছা, তারা কোনো কাজের জন্য এলিজিবিলিটি তাদের থাকে না অ্যাকর্ডিং টু কানাডা ল। কিন্তু তারা এখানে বিভিন্নভাবে বিভিন্ন রেস্টুরেন্ট হতে পারে, শপ হতে পারে, কনভেনিয়েন্ট স্টোর হতে পারে, এইসব জায়গায় যারা ওনার, বিজনেস ওনার, তাদের সাথে যোগাযোগ করে এখানে ক্যাশ জব ম্যানেজ করতে পারে। আর ক্যাশ জব মানে হচ্ছে সে যে কাজ করবে 8 ঘন্টা 10 ঘন্টা, আর এখানে যেহেতু আওয়ারলি পে করা হয়, তাকে যে বেতনটা দেওয়া হবে এটা অফ রেকর্ড। এটাকে সে কোনো ব্যাংকের মাধ্যমে টাকাটা রিসিভ করতে পারবে না, বা তাকে যে অটো ডিপোজিট হয় যেখানে ব্যাংকে, ব্যাপারটা সেরকমও না। তাকে ডিরেক্ট ক্যাশ তার হাতে দিয়ে দিবে, যেটার কোনো রেকর্ড কানাডা গভর্নমেন্ট লিস্টে বা আন্ডার সিন নাম্বার থাকবে না। তো এটাই হচ্ছে ক্যাশ জব। পার্সোনাল রিলেশনের মাধ্যমে যারা জব করে কোনো একটা শপ বা প্রতিষ্ঠানে, এটা হতে পারে রেস্টুরেন্ট, শপ, এনি কাইন্ড অফ কনভেনিয়েন্ট স্টোর অর পার্সোনাল বিজনেস, এটাই হচ্ছে ক্যাশ জব। তাহলে ক্যাশ জবটা হবে ক্যাশে, বেতনটা ক্যাশে হবে। ক্যাশ জবে তো ওয়ার্ক পারমিট হয় না, এটা অফ রেকর্ড জব। অফ রেকর্ড জব। আচ্ছা, ক্যাশ জব যদি কেউ পায় সে করতে পারবে, এমন না যে ক্যাশ জব পাওয়ার জন্য তার ওয়ার্ক পারমিট লাগবে। আচ্ছা, তাহলে ট্যুরিস্ট ভিসায় কেউ আসলো, এসে যদি তার ওয়ার্ক পারমিট নাও থাকে সে ক্যাশ জব করতে পারবে, ম্যানেজ করে ক্যাশ জব করতে পারবে। আচ্ছা, বাট ক্যাশ জবে কখনো ওয়ার্ক পারমিট হবে না। ওয়ার্ক পারমিট হওয়ার জন্য যেই জবটা প্রয়োজন সেটা হচ্ছে তাহলে এলএমআইএ জব। এলএমআইএ জবটা সম্পর্কে এলএমআইএ জবটা ব্যাপারটা এরকম, কেউ আসলো কানাডাতে, সে ভিজিটর স্ট্যাটাসে ধরে নিলাম, সে কোনো একজন এমপ্লয়ার ম্যানেজ করলো বা বিজনেস ওনার ম্যানেজ করলো, যার একটা নিজস্ব বিজনেস আছে, সে কাউকে হায়ার করবে, এবং যে ভিজিটর ভিসা তাদের সাথে দুজনের যোগাযোগ হইলো এবং সেই বিজনেস ওনার তাকে হায়ার করলো। এই যে হায়ারগুলো, তাকে একটা জব অফার দিল, একটা অফার লেটার দিল, সেই অফার লেটারটা ইউজ করে সে কানাডিয়ান ওয়ার্ক পারমিট নিতে পারবে, এবং সেই ওয়ার্ক পারমিটটাকেই এলএমআইএ ওয়ার্ক পারমিট বলে, এটাকে ক্লোজড ওয়ার্ক পারমিট বলে। সে ওই
কোম্পানির বাইরে সে জব করতে পারবে না। এটা কি কতদিনের জন্য? এটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, এটা হতে পারে আচ্ছা। 2 বছর 3 বছর, এবং মানে একটা ইউজুয়ালি চুক্তি, এটা একটা কন্ট্রাক্ট। চুক্তি, রাইট, কন্ট্রাক্ট। সাধারণত সেই এমপ্লয়ারের মাধ্যমেই তার পার্মানেন্ট রেসিডেন্স পর্যন্ত তার যাত্রাটা হয়ে থাকে। আচ্ছা, তাহলে যদি কেউ ওয়ার্ক পারমিট বা এলএমআই এর জবটা ম্যানেজ করতে পারে, সেই ক্ষেত্রে এটা তাকে পিআর পর্যন্ত নিয়ে যেতে হেল্প হেল্প করবে। করবে, হ্যাঁ। আর ট্যুরিস্ট ভিসায় এসে তাহলে ক্যাশ জব অথবা এলএমআই এ জব দুইটা করারই সুযোগ আছে, তাকে ম্যানেজ করে নিতে হবে। জি, যদি আচ্ছা। কেউ এখানে সে কাজ করতে চায়। করতে চায়, রাইট। আচ্ছা, ট্যুরিস্ট ভিসায় এসে কেউ যদি স্টাডি পারমিটে অথবা ধরো তোমার তার যদি টাকা পয়সা থাকে, সে যদি ইনভেস্টমেন্টে কনভার্ট করতে চায়, সেটা কি পসিবল? সেটাও পসিবল, হ্যাঁ। ভিজিট ভিসায় এসে যে কোনো স্ট্যাটাসে কনভার্ট হওয়া যায়, যদি সেই স্ট্যাটাসের সকল যোগ্যতা। রিকোয়ারমেন্ট সে ফুলফিল করতে পারে। আচ্ছা, অর্থাৎ যার যেরকম যোগ্যতা আছে সে সেই অনুযায়ী, অর্থাৎ কেউ যদি স্টুডেন্ট ভিসায় কনভার্ট হতে চায়, যোগ্যতা থাকলে সে সেটাই কনভার্ট হতে পারবে, জি, বা কেউ যদি বিজনেস স্টার্ট করতে চায়, যোগ্যতা থাকলে সে সেটাই কনভার্ট করতে পারবে। জি। ফাইন। আচ্ছা, একটু তুমি স্টুডেন্ট ভিসা সম্পর্কে বলো। তুমি নিজেও তো স্টুডেন্ট হিসাবেই এখানে প্রথম এসেছিলা 6 বছর আগে, তো তুমি একটু স্টুডেন্ট ভিসা সম্পর্কে বলো। একটা জিনিস আমরা এখন শুনতে পাচ্ছি যে স্টুডেন্ট ভিসা খুব কম হবে, বা কানাডা গভর্নমেন্টও এরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে এখন তারা স্টুডেন্ট কম আনবে। এই ক্ষেত্রে আসলে সম্ভাবনা, সুবিধা অসুবিধা, অনার্স মাস্টার্স দুই ক্ষেত্রেই একটু বলো। আচ্ছা, বর্তমান যেটা হচ্ছে ইমিগ্রেশনের নিউজ প্রতিনিয়তই চেঞ্জ হয়, আপডেট হয়, এটাকে নতুন নতুন নিউজ আসে। তো কারেন্ট আপডেট অনুযায়ী কানাডিয়ান সরকার বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা মোটামুটি এখন যারা অলরেডি কানাডাতে আছে তাদেরকে একটু বেনিফিট দেওয়ার চেষ্টা করছে, আর নতুন ইমিগ্রেন্ট তারা অ্যাজ এ স্টুডেন্ট একটু কম আনার চেষ্টা করতেছে। বাট এটা অনলি ফর ব্যাচেলার্স বা ডিপ্লোমা প্রোগ্রামে এখন মোটামুটি একটু তারা। আচ্ছা, এটা মাস্টার্সের জন্য এই মানে ব্যারিয়ারটা নাই? না, মাস্টার্সে যারা আসতে চান তারা এখনো সেম আগের রুলসে আসতে পারবেন, এবং ব্যাচেলারও আসতে পারবেন, বাট ভিসার রেশিওটা একটু কমে যাবে হয়তো নেক্সট ফিউ ইয়ার্স, অথবা আই ডোন্ট নো যে কতদিনের জন্য। আচ্ছা, তাহলে ব্যাচেলরের ক্ষেত্রে আসলে যারা খুব মেরিটোরিয়াস তাদের সম্ভাবনাটাই বেশি, হ্যাঁ। ইন জেনারেল সম্ভাবনাটা এখন একটু কম। জি, তো মাস্টার্সের ক্ষেত্রে যেহেতু সম্ভাবনাটা ভালো আছে, যারা মাস্টার্স করতে পারবে, গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট আছে, তারা এখানে যদি আসে মাস্টার্সে, তারা কি কি সুযোগ সুবিধা পাবে? স্টুডেন্ট ভিসাটা বরাবরই আগের মতোই আছে। তাদের আফটার ব্যাচেলার কমপ্লিট তাদেরকে আইএলটিএস কমপ্লিট করতে হবে, এবং আইএলটিএস স্কোর যখন তারা হাতে পাবে তাদের একটা ব্যাংক ব্যালেন্স শো করতে হবে, নিয়ার অ্যাবাউট 30 to 50 লাখ টাকা, বাংলাদেশি টাকা। সেটা তো প্রসেস, বাট হ্যাঁ। এখানে আসার পরে তার ফ্যাসিলিটিটা কি পাবে? ফ্যাসিলিটিস, তারা ওয়ার্ক পারমিট থাকবে তাদের, তারা পড়াশোনার পাশাপাশি কত বছরের ওয়ার্ক পারমিট? স্টুডেন্ট টাইমে তারা জাস্ট 20 ঘন্টার জন্য কাজ করতে পারবে, আচ্ছা, এবং পড়াশোনার পরে তারা 3 বছরের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই তার করতে পারবে। মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে 3 বছরের ওয়ার্ক পারমিট পাবে। জি, আচ্ছা, মাস্টার্সে আসলে যারা আসবে তারা যদি ম্যারিড হয়, সেই ক্ষেত্রে কি সে তার স্পাউসকে নিয়ে আসতে পারবে? জি, পারবে। আচ্ছা, তাহলে যেটা গেল যে যদি কেউ মাস্টার্সে আসতে চায় বা অনার্সেও যদি আসতে চায়, অনার্সে এখন ভিসার ইস্যুটা একটু কম, কিন্তু তার যদি রেজাল্ট খুব ভালো হয় সেক্ষেত্রে সম্ভাবনা আছে। স্কলারশিপ ইন জেনারেল সম্ভাবনা অনার্সের ক্ষেত্রে কম, আর মাস্টার্সে স্কলারশিপ নিয়েও আসতে পারবে। ওকে, মাস্টার্সের ক্ষেত্রে সম্ভাবনাগুলো আগের মতোই আছে। প্রসেসিং যেটা, সেটা তো একটা ভিন্ন বিষয়, বাট তার যদি যোগ্যতা থাকে, সে মাস্টার্সে এখানে এসে স্টুডেন্ট অবস্থায় কতটুকু ওয়ার্ক পারমিট বললাম? 20 ঘন্টা 20 ঘন্টা করে সপ্তাহে 20 ঘন্টা করে সে কাজ করতে পারবে, আর তার মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে 3 বছরের ওয়ার্ক পারমিট পাবে ফুল টাইম। আর পাশাপাশি সে তার স্পাউসকেও নিয়ে আসতে পারবে স্টুডেন্ট ভিসায়, যদি সে মাস্টার্স প্রোগ্রামের অ্যাপ্লিকেন্ট হয়। তাইলে এই গেল আসলে স্টুডেন্ট ভিসার বিষয়টা। খরচ তো ডিপেন্ড করবে ইউনিভার্সিটিগুলির উপরে, তার কোর্সের উপরে, রাইট? খরচ ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপরে, সিটির উপরে, তার লিভিং স্ট্যান্ডার্ডের উপরে, রাইট। আচ্ছা, এগুলি তাইলে আনুষঙ্গিক বিষয়। আমরা তোমার সাথে কমপ্লিট করে তারপরে মুশফিকের কাছে যাব। তুমি তাহলে একটু বিজনেস বা যারা এখানে বিজনেস ভিসায় বা ইনভেস্টর ভিসায় যারা আসতে চায়, অথবা ট্যুরিস্ট ভিসায় এসে ইনভেস্টরে কনভার্ট হতে চায়, তাদের জন্য কিছু সাজেশন দাও। যারা ভিজিটর ভিসায় এসে পার্মানেন্ট শিফট
হওয়ার চিন্তা করেন, তাদের জন্য আরেকটা অপরচুনিটি হচ্ছে বিজনেস ভিসায় ট্রান্সফার হওয়া। তো বিজনেস ভিসায় যদি কেউ ট্রান্সফার হতে চায় তাহলে তাকে এখানে ইনভেস্ট করতে হবে। এটা হতে পারে কোনো একটা বিজনেসে, হতে পারে রিয়েল এস্টেটে, এবং এই থ্রুতে তারা একটা ওয়ার্ক পারমিট পাবে 2 বা 3 বছর। আমি মনে করি এটা 2 বছরের, সাধারণত 2 বছর একটা ওয়ার্ক পারমিট দেয়, এবং সেই থ্রুতে সে এখানে পিআরের দিকে আগায় যেতে পারে, পিআর প্রসেসের দিকে আগায় যেতে পারে। এবং অবশ্যই তাকে এখানকার একজন লয়ার হায়ার করতে হবে Because of procedure. হ্যাঁ, রাইট। ধরো বাংলাদেশে কেউ যদি একটা বিজনেস স্টার্ট করতে চায়, প্রাথমিকভাবে তো তাকে ট্রেড লাইসেন্স নিতে হয়। আর কেউ যদি জয়েন্ট স্টক নিবন্ধন চায়, তখন তো তাকে জয়েন্ট স্টকের নিবন্ধিত যে নিবন্ধনের যে প্রক্রিয়া, সেগুলো লয়ারের মাধ্যমেই করতে হয়। আসলে এগুলো তো ইন জেনারেল মানুষ এই প্রসেসগুলো করতে পারেও না। তো সেম এখানেও যদি কেউ বিজনেস স্টার্ট করতে চায় তাকে তাহলে নিশ্চয়ই এখানকার নিয়ম অনুযায়ী লাইসেন্সগুলি নিতে হয়। আচ্ছা, তো এই লাইসেন্সগুলি নিতে হলে তো আসলেই অ্যাজ এ নিউ কামার বা যে কেউই তাকে অবশ্যই তাহলে একজন লয়ারের হেল্প নিতে হবে, নাহলে সে তো আসলে পারবে না এটা। ওকে, আর যদি কেউ কোনো প্রপার্টি এখানে কিনতে চায় এখানে আসার পরে, সেটাও কি সেই ইনভেস্টর ক্যাটাগরিতেই পড়বে? হ্যাঁ, এখানে যদি কেউ কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করে, সেটা সেই ক্ষেত্রেও সে বিজনেস ভিসায় তার ভিসাটা কনভার্ট করতে পারবে। বাট তার জন্য তাকে কোনো একজন রিয়েলটর বা যারা বাড়ি বেচা কেনা করে তাদের সাথে কনসাল্ট করতে হবে। আচ্ছা, তার মানে এখানে তুমি যদি ইনভেস্টর ভিসায় কনভার্ট করতে চাও, সেটা বিজনেস হোক বা ল্যান্ড প্রপার্টি, বাড়িঘর, এগুলি হোক, তোমাকে একজন সার্টিফাইড কনসালটেন্টের হেল্প নিয়ে কাজটা করতে হবে। ওকে, আচ্ছা, আমরা এখন যাচ্ছি মুশফিকের কাছে। বিজ্ঞানী মানুষ, এখানে রিসার্চ করে সে। মুশফিক ভাইয়া, একটু কষ্ট করে, তোমার কি বেল্ট বাঁধা? না, বেল্ট না। আচ্ছা, তুমি একটু কষ্ট করে তাইলে সামনে আসো। যারা স্কলারশিপ নিয়ে কানাডায় আসার কথা ভাবছে, জি জি, তাদের জন্য কিছু সাজেশন তোমার মতো করে দাও, যে তার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আমি তাহলে আমার স্টোরিটাই বলি যে আমি কীভাবে আসছি। সো বেসিক্যালি আমি বাংলাদেশ থেকে আমি ব্যাচেলার্স করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো এখানে ব্যাচেলার্সের পরে আমরা সবাই জানি যে মাস্টার্স এবং পিএইচডি থেকে ডিগ্রি থাকে, মানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যেটাকে আমরা বলি। তো এখন মাস্টার্সে কানাডাতে 2 ধরনের মাস্টার্স আছে। একটা হচ্ছে রিসার্চ বেসড মাস্টার্স, একটা হচ্ছে কোর্স বেসড মাস্টার্স। আচ্ছা, কোর্স বেসড মাস্টার্স হচ্ছে যে আপনি এসে এখানে 30 ক্রেডিটস, মানে 3 ক্রেডিটের 10টা কোর্স বা হাইয়েস্ট 12টা কোর্স করে আপনি একটা প্রজেক্ট সাবমিশন করে 2 বছরের টাইমলাইন থাকে, তো সেটা আপনি 1.5 বছর বা 1 বছরের মধ্যে করে আপনি বেরোয় যেতে পারেন আর কি। তো এই মাস্টার্সটাতে কোনো সাধারণত আপনাকে আপনার সব টিউশন ফিটা নিজ থেকে দিতে হয়, বাংলাদেশ থেকে সব কিছু আপনাকে ম্যানেজ করে এসে দিয়ে নিজের থাকা খাওয়া খরচটাও নিজেকে দিয়ে আপনাকে থাকতে হচ্ছে। আর রিসার্চ বেসড মাস্টার্স যেটা হচ্ছে যে এখানকার যেসব বড় বড় ইউনিভার্সিটির কিছু কিছু প্রফেসর আছে, তারা গভর্নমেন্ট থেকে কোনো প্রজেক্ট পায়। ফর এক্সাম্পল NSERF প্রজেক্ট, NSERC প্রজেক্ট, বা অ্যালবার্টার গভর্নমেন্ট থেকে যদি কোনো প্রজেক্ট প্রজেক্ট থাকে, সে তাদেরকে এগুলো দেওয়া হয়, যে বলা হয় যে তোমরা এই কাজটা করে দাও, ওর বিনিময়ে আমাদের যা যা দেওয়া সেগুলো আমরা তোমাদেরকে দিব। তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফান্ডিং পায়। তো ওই প্রফেসররা তো নিজেরা আসলে সব কাজ করতে পারবেন না, তো ওইখান থেকে তারা করেন কি, তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ডোমেস্টিক কিছু স্টুডেন্টদেরকে হায়ার করে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তো এই প্রোগ্রামটাতেও আপনি একটা রিসার্চ করছেন ওই প্রজেক্টের একটা স্পেসিফিক সেগমেন্টে, অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু কোর্স করে আপনি একটা মাস্টার্স ডিগ্রি নিচ্ছেন। তো এটাকে বলা হয় মাস্টার্স বেসড রিসার্চ বেসড মাস্টার্স। অ্যান্ড ঠিক সেম ওয়েতে পিএইচডি প্রোগ্রামটাও চলে। তো আপনি এই মাস্টার্স যেই প্রোগ্রামে আসবেন, এখানে আপনাকে ওই ফান্ড যে প্রফেসরটা পাচ্ছে, ওই প্রফেসরের ফান্ড থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট থেকে একটা অ্যামাউন্ট মিলে একটা প্যাকেজে আপনাকে আনা হয়, যেটা আপনার প্রত্যেক মাসে ইস্যু হয় অ্যাজ এ স্যালারি। তো বেসিক্যালি এটা একটা জবের মতনই, কিন্তু আপনাকে আসতে হবে স্টাডি পারমিটে, কারণ আপনি একটা বেসিক্যালি একটা স্টাডি, পোস্ট গ্রাজুয়েশন স্টাডি যেহেতু করছেন। তো আমার ব্যাপারটা আসলে এরকম, মানে আমি এপ্রিল 2022-তে গ্র্যাজুয়েশন করার পরে আমি ওই বছরের সেপ্টেম্বরে আইএলটিএস দিয়ে আমার প্রোফাইলটা রেডি করি, যাতে আমি অ্যাপ্লাই করতে পারি বাইরে। অ্যান্ড 2022-এর নভেম্বরের মধ্যে আমি কানাডা সহ বিভিন্ন জায়গার অনেক প্রফেসরদেরকে মেইল করি, কারণ সাধারণত এই ধরনের প্রজেক্টে আপনি যদি আসতে চান আপনাকে প্রফেসরকে ডিরেক্টলি মেইল করতে হবে। তো আমি প্রফেসরদেরকে মেইল করতাম, এরকম প্রায় 200-300 জন, অনেকজনকে আমি মেইল করেছি অলমোস্ট। এবং এইটা আগে বলে রাখি, যারা এই ইয়েতে অ্যাপ্লাই করছেন,
সেখানে হচ্ছে যে এইখানকার প্রফেসরদের রিপ্লাইয়ের রেশিওটা খুবই কম। আপনি 100 জনকে দিলে 7 জন বা 8 জন রিপ্লাই দেবে, কারণ তাদের কাছে এরকম প্রত্যেক দিনই অনেক অনেক স্টুডেন্ট অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তারা মেল করতে থাকে। তো সবার এত ওনার এত সময় থাকে না যে আপনাকে মানে মেল ব্যাক করবে। তো এরকম করে মেল করতে 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 আমি বর্তমানে যে প্রফেসরের আন্ডারে আছি উনি আমাকে মেল ব্যাক করেন। ইন্টারভিউ সেশন হয় 2টা বা 1টা, এটা ডিপেন্ড করে প্রফেসরের উপরে। ইন্টারভিউ সেশনের পরে উনি দেখেন যে উনি যে আমাকে নিচ্ছেন আমি ওনার প্রজেক্টে কাজ করতে পারবো কিনা, ওইটার কম্প্যাটিবিলিটি দেখেন। এটার পরে হচ্ছে উনি দেখেন যে আমার রিকোয়ারমেন্টস যেগুলো আমি করেছি ওগুলো ডিপার্টমেন্টের সাথে ম্যাচ করে কিনা। ওই ম্যাচ করার পরে যদি দেখে যে না ম্যাচ করছে, আমার এলিজিবিলিটিও আছে ওনার প্রজেক্টে কাজ করার, তখন উনি একটা রেকমেন্ডেশন লেটার দিয়ে দেয় ডিপার্টমেন্ট আমাকে হায়ার করে নেয় যে ঠিক আছে অন বিহাফ অফ প্রফেসর অমুক তোমাকে আমরা হায়ার করছি। সো ওই প্যাকেজেই তখন তারা আমাকে হায়ারটা করে। সো এটা আমি নভেম্বর 2022-তে অ্যাপ্লিকেশনটা আমি সাবমিট করি। আমার অফার লেটার চলে আসে মে 2023-তে। সো এরপর থেকে দেন আমি এখানেই আছি আর কি। মানে আমি সেপ্টেম্বর 2023 থেকে আমার প্রোগ্রাম স্টার্ট হয়েছে। ইনশাল্লাহ 2 ইয়ার্সের প্রোগ্রাম, ইফ এভরিথিং গোজ ওয়েল সেপ্টেম্বর 2025 পর্যন্ত আর কি আমার এই প্রজেক্টটা চলছে। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে রিসার্চ বেসড মাস্টার্স সেটার কথা যেটা দাঁড়ালো যে আপনি এখানে স্টাডি পারমিটেই আসবেন, তবে এটা কাইন্ড অফ জবের মতোই। তার কারণ হচ্ছে কি, আপনি পড়ালেখা করছেন, এখানে গবেষণা করছেন, সেটার জন্য ইউনিভার্সিটিতে আপনাকে কোনো টিউশন ফি পে করতে হবে না। উল্টো যেহেতু এটি রিসার্চ বেসড, এই রিসার্চের একটি খরচ আছে, একটি ফান্ডিং আছে। এই ফান্ডিংটা কিন্তু গভর্নমেন্ট থেকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বা যেই প্রফেসর রিসার্চটা করছেন তাকে এই ফান্ডিংটা করা হয়, এবং সেই ফান্ডিংয়ের একটি অংশই সংশ্লিষ্ট স্টুডেন্টকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাজ এ স্যালারি বা সম্মানী এটি প্রদান করা হয়। তাহলে যাদের সেই লেভেলের ক্যাপাবিলিটি আছে বা এলিজিবিলিটি আছে, তারা যদি রিসার্চ বেসড মাস্টার্সে এখানে আসতে পারেন, আপনার ফুল ফ্রিতে বা ফুল ফ্রি ফান্ডিংয়ে আপনার এই স্টাডিটা কমপ্লিট হচ্ছে। পাশাপাশি আপনি কিন্তু উল্টো গভর্নমেন্ট থেকে আপনার নিজের জন্য একটি ফান্ডিং অ্যাজ এ স্যালারি বা সম্মানী যেটাই বলেন প্রতি মাসে এটি আপনি পাবেন। এটি আসলে খুবই ভালো, তবে ওই যে অনেক ধৈর্যর প্রয়োজন এবং অবশ্যই ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রেজাল্ট এগুলোরও প্রয়োজন। ধৈর্যের প্রয়োজন এই জন্য কারণ মুশফিকের কাছে আপনারা শুনলেন যে কয়েকশো প্রফেসরকে পার্সোনালি মেইল করার পরে কিছু কিছু প্রফেসর হয়তোবা রিপ্লাইটা দেন, এবং তারপর যদি তাদের সাথে সমস্ত কিছু ম্যাচ করে তখনই শুধুমাত্র তারা আপনাকে রিকমেন্ড করবে। সো এটা আসলে ধৈর্য নিয়ে লেগে থাকার বিষয়, তবে বিষয়টি খুবই ভালো। তো এই হচ্ছে আজকের আলোচনা। আমার মনে হয় আমি কানাডায় যেই ধরনের ভিসাগুলো রয়েছে এগুলো সম্পর্কে বেসিক ধারণাগুলো আপনাদেরকে দিতে পেরেছি বা আমাদের আলোচনা থেকে উঠে এসেছে। তারপরেও আলোচনার বাইরে অনেক কিছু থেকে যায়। আপনাদের স্পেসিফিক কোনো কিছু জানার থাকলে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সলিউশনগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের 3 জনের জন্যও দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া থাকবে। ধন্যবাদ।